কোনো আসামির ফাঁসির আদেশ চূড়ান্ত হওয়ার আগে তাকে কারাগারের কন্ডেমড সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। একটি রিট পিটিশনের শুনানি শেষে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। এতে বলা হয়েছে, আপিল, রিভিউ এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো আসামিকে কন্ডেমড সেলে রাখা যাবে না। মৃত্যুদণ্ডে দণ্ডিতদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2রা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের 3 কয়েদি। 3 জনই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে ছিলেন কন্ডেম সেলে। দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। সব ধাপ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে না রাখার আদেশের পাশাপাশি জেল কোডের 980 বিধি অসাংবিধানিক ঘোষণা করা হয়। যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে। তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কি, এটা শুনানির পরেই তাকে নেওয়া যেতে পারে। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে কথা বলবো, আলোচনা করবো। যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2022 সালের নভেম্বর পর্যন্ত 2556 নারী পুরুষ কন্ডেম সেলে আছেন। কারাগারগুলোতে যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের 2 বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখার নির্দেশ দেন আদালত। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেরাই খান পান্না। অ্যাডভোকেট পান্না, আপনাকে স্বাগত। এটা তো সত্যি কথা, যেহেতু আইন সুযোগটা রেখেছে লোয়ার কোর্টের পরে হাইকোর্ট, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, তারপরে আবার আপিল বিভাগের পরে রাষ্ট্রপতি, সেখানে রায় হলেই কন্ডেম সেলে রাখাটা তো ঠিক না, মানবাধিকার লঙ্ঘন তো, তাই না? অবশ্যই এগুলো ঔপনিবেশিক আইন, উপনিবেশ ব্রিটিশেরা করেছিল এবং মান্দাত্তার আমলের আইন। এই আইনের কারণেই কিন্তু ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন হয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে ফ্রেঞ্চ রেভলিউশন কেন হয়েছিল, এই কন্ডেম সেলে রাখার কারণে। এবং বাংলাদেশে যে হারে কন্ডেম সেলে রাখা হচ্ছে এখন, আমি বলবো যে এইটা স্বাধীনতার এবং মডার্ন কনসেপশন এটা নাই। কারাগারের যে পানিশমেন্ট, কিছুদিন আগে আমাদের এক বিদায়ী আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা তিনি বলেছিলেন যে অধস্তন আদালতের একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে গণহারে ফাঁসির আদেশ দেন। এখন এই ফাঁসির আদেশ ওখানে হওয়ার পর হাইকোর্টে এসে এটা 5 বছর, 6 বছর, 7 বছর লেগে যায়। তারপরে এটার হিয়ারিং হইতে হইতে আরো কারো 10 ইয়ার্সও লাগে। এই যে 10 বছর 12 বছর খাটবে, খাটার পরে সে যদি মুক্তি পায়, এই টাইমটা কে দিবে? ফেরত থেকে জজ সাহেবও দিতে পারবেন না, আদালতও দিতে পারবেন না, সমাজও দিতে পারবেন। এবং অনেকে তো মানসিক অবস্থায়, মানে কি বলবো, যে এটা মানসিক যে কষ্ট না, কিন্তু সেক্ষেত্রে এটার জন্য তো কম্পেনসেশন আইন মামলা হওয়া উচিত। সেটার জন্য তো মানবাধিকার লঙ্ঘনে মামলা হওয়া উচিত, যে আমাকে যে ফাঁসি দিল এরপরে আমি যে মুক্তি পেলাম। জি জি 15 বছর রাখার পর আপনার কম্পেনসেশন দিলাম আমি 1 কোটি, 15 বছর কি ফিরে পাবেন? না, অবশ্যই না। তাইলে এইখানে আপনি যদি দেখেন যেটা যে আদেশটা দিচ্ছে, আদেশটা অত্যন্ত প্রগতিশীল এবং আমি বলবো যেটা একটা ধাপ অন্তত কলোনিয়াল আইন থেকে আমরা মুক্তি পাওয়া। কিন্তু কলোনিয়াল আইন থেকে মুক্তি পাওয়ার ধাপের বিরুদ্ধে তো আপিল হচ্ছে। সরকার মানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। জি বলুন। সরকার আপিল করতেই পারে, কিন্তু করা উচিত না। এই কারণে আমি বলবো বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তানের কন্ডেম সেলে ছিলেন,
এটা যেন তারা মাথায় রাখেন। এই বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয়ে থাকেন এবং তাকে মানেন জাতির পিতা হিসাবে, তাহলে অন্তত কন্ডেম সেলের এই কনসেপশন তারা প্রত্যাহার করবেন এবং আপিলে যাবেন না। এটা আমার বিশ্বাস। বঙ্গবন্ধুর সেলের সামনে তো কবরও খনন করা হয়েছিল, তো সেইগুলো কি আমরা করব? তাহলে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে পার্থক্যটা কোথায়? বাংলাদেশ আর কলোনিয়াল কান্ট্রির ভিতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য নেই। যদি না রাখে। তাছাড়া আপনি যে কথাটা বললেন যে মাঝখানে ওই যে লোয়ার কোর্টে যখন ফাঁসির আদেশ হয়, এরপরে হাইকোর্টে, এগুলো হতে হতে মোটামুটি 14-15 বছর 20 বছরও লেগে যায়। সেই জায়গাটা কমানোর কোনো সুযোগ আছে? সেই জায়গাটা তো বাড়ছেই দিন পর দিন, মানে মামলার সংখ্যাও বাড়ছে। জি জি, মামলার সংখ্যাও বাড়ছে এবং যেটা ভারতে আছে অন্তত সেটা হলো যে এই পেন্ডিং আপিল, অর্থাৎ অ্যাপিল যদি অ্যাডমিট হয় হাইকোর্টে, তখন কিন্তু জামিন দিতে পারে। এখানে বাংলাদেশে একটা সিঙ্গেল এক্সাম্পল পাবেন না যে জামিন দিচ্ছে ফাঁসির আসামি। দুনিয়ার সর্বত্রই কিন্তু এটা আছে, ফাঁসির আসামির জামিন। অনেক দেশ তো আছে ফাঁসির আসামি ফাঁসিই নাই। জি। তো এই যে মান্দাত্তার আমলের আইন, এটাকে রক্ষা করার জন্য, এই অপ্রেসিভ আইন রক্ষা করার জন্য সরকার কেন যাবে? কেন পয়সা খরচ করবে? কেন মেধা খরচ করবে? সেই মেধাটা প্রোগ্রেসিভ দিকে, সমাজ সংস্কারের দিকে, জেলের সংস্কারের দিকে, দুর্বৃত্তায়নের সংস্কারের দিকে খরচ করুক। জি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। জেরা খান পান্না, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। অ্যাডভোকেট জেরা খান পান্না ছিলেন আমাদের সঙ্গে।